সরকারি প্রকল্পে পরিবেশ ছাড়পত্রের শর্ত শিথিল, নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে প্রধানমন্ত্রীর অনুশাসন। করোনায় আরও ৪১ জনের মৃত্যু, ৩ সপ্তাহের সর্বোচ্চ সংক্রমণ। ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজটে ভোগান্তি, শিগগিরই খাল উদ্ধারের অঙ্গীকার মেয়রের। মাদ্রাসায় ৩ বছরে ৪০০ হত্যা, ধর্ষণ, ধর্মের অপব্যাখ্যা দিয়ে সুযোগ নিচ্ছেন নির্যাতনকারীরা। এবং সিলেট ও চট্টগ্রামে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা, প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদে আরও থাকছে, দেশে 10 বছরে দুধের উৎপাদন বেড়েছে 4 গুণ, স্বনির্ভরতা অর্জনে দুগ্ধজাত পণ্য উৎপাদনের তাগিদ। নির্দিষ্ট সময়ের মধ্যে মতামত পাওয়া না গেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই শুরু হতে পারবে সরকারি প্রকল্পের কাজ। প্রকল্প বাস্তবায়নে সময়ক্ষেপণ এড়াতে মঙ্গলবার একনেক বৈঠকে এমন অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৫,২৩৯ কোটি টাকার ৯টি প্রকল্পে চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে আসন্ন বাজেটের আগে সর্বশেষ একনেক সভায়। মেহেদী হাসানের রিপোর্ট। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। অনেক সময় এ ছাড়পত্রের অভাবে আটকে যায় উন্নয়ন প্রকল্প। এমন পরিস্থিতিতে এ ছাড়পত্রের শর্ত শিথিল করার অনুশাসন দিলেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে লাইট ওপেন এন্ডেড হতে পারে না, ছাড়পত্র সুনির্দিষ্ট সময়ের জন্য উল্লেখ করে যাবে। এই সময়ের মধ্যে যদি তারা ছাড়পত্র না দেয় বা কোনো মন্তব্য না দেয়, ধরে নেওয়া হবে তাতে কোনো আপত্তি নাই, তাদের জন্য অপেক্ষা করবো না। এই যে মেজর সিদ্ধান্ত এদিকে ১৭,২৯০ কোটি টাকার আলোচিত প্রাইমারি স্কুল মিল প্রকল্পটি শেষ পর্যন্ত ফেরত গেছে একনেক থেকে। শিশুদের কল্যাণের একটি দিক, খাবার জন্য আর খিদে লাগলে খাবে, এটা ফিজিবিলিটি আবার কি, আপনার যদি খিদে লাগে আপনি খান, আমরা খাই, এটা তো অবশ্যই অ্যাকসেপ্টেড। ওই লাইনের বিবেচনা করবেন। হাওড়া যেহেতু এটা ফেরত গেছে, এখন কিছুতে দিবেন প্রয়োজন লোক, ডিটেল লোক, এবং আপনি যারা বললেন বিজিবির জন্য নারায়ণগঞ্জে ২৩৭ কোটি টাকা ব্যয়ে ব্যাটালিয়ন নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে এদিনের সভায়। ঢাকার চারদিকে সমস্ত শিল্প প্রতিষ্ঠান এগুলি গড়ে উঠেছে এবং সেখানে ব্যাপক সংখ্যক আমাদের শ্রমিকরা কাজ করে। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের সেখানে অনেকাংশিত ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। সেই কারণে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্যই এই চারটাকে এখানে প্রস্তাব করা হয়েছে। এদিন অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে আছে লক্ষ্মীপুরে মেঘনা নদীর ভাঙন রোধে তীর সংরক্ষণ প্রকল্প, যার ব্যয় ৩,০৯০ কোটি টাকা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ ২৪ ঘন্টায় বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। একদিনে ৪১ জনের মৃত্যু হয়েছে, যা ২৩ দিনের মধ্যে একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শনাক্ত ১,৭৬৫ জন। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ৯.৬৭, সুস্থতার হার ৯২.৫০%। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা ভাইরাসের কয়েকটি ভেরিয়েন্ট এখন বাংলাদেশে। ভারতীয় ভেরিয়েন্ট তার মধ্যে দ্রুত সংক্রমণশীল। সীমান্ত এলাকাগুলোতে বাড়ছে ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪১ জন। মৃতের সংখ্যা বেড়ে ১২,৬৬০। ১৮,২৫০টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১,৭৬৫। মোট শনাক্তের সংখ্যা ৮,০২,৩০৫। সুস্থ হয়েছে ১,৭৭৯ জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ৯.৬৭%। মৃত্যু হার ১.৫৮ ও সুস্থতা ৯২% বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ১৫ জন ও চট্টগ্রাম বিভাগে ১১ জন। পুরুষ মারা গেছে ২৬ জন ও নারী ১৫ জন। ষাটোর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যু হার ৫৬.৮৮%।
দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 41,73,000-এর বেশি মানুষ। আর প্রথম ডোজ সম্পন্ন করেছেন 58,20,015 জন। এছাড়া চীনের সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছেন 2,142 জন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। মৌসুমের প্রথম ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 85 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যায়। দুর্ভোগে পড়েন নগরবাসী। খালগুলো এখনও পুরোপুরি উদ্ধার করতে না পারায় জলাবদ্ধতা নিরসন হয়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। জল থই থই রাজধানীর বিভিন্ন সড়ক, কোথাও হাঁটু জল, কোথাও আরও বেশি। অলিগলি সয়লাব পানিতে। সকাল 6টা থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে নগরীর জলমগ্ন সড়কে চরম দুর্ভোগে পড়ে কর্মমুখী মানুষ। বিভিন্ন স্থানে ভ্যান ও রিকশায় রাস্তা পার হতে দেখা যায় মানুষকে। বৃষ্টি 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা হতে আপনার জানার কাটে লইয়া ফার্ম গেট লইয়া সুদ্ধা পুরা কমর পানি হয়ে গেছে গা। রাস্তাঘাটে বৃষ্টি হইলে পানিতে হাঁটু পানি, কোমর পানি, কারো গলা পানি। এখানে আসার পর রিক্সাওয়ালারা বলতেছে 200 টাকা লাগবে, 500 টাকা লাগবে, অথচ অল্প আমি ন্যাশনাল হসপিটাল যাব 5 মিনিট 20 টাকা রিক্সা ভাড়া। তবে বৃষ্টি কমার পর জলজটের সাথে যোগ হয় দীর্ঘ যানজট, প্রকট হয় ভোগান্তি। এদিকে 10 দিন ব্যাপী এডিস মশা নিয়ন্ত্রণ অভিযানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা উত্তরের মেয়র বলেন, খালগুলো পুরোপুরি উদ্ধার না হওয়ার কারণে এখনও জলাবদ্ধতা নিরসন হয়নি। কল্যাণপুর ক, খ, গ, ঘ ও ম 6টি খালের মধ্যে যে রিটেনশন পন্ডে যেখানে পানিটা যাবে ডাউন স্ট্রিমে, সে ডাউন স্ট্রিমে কিন্তু পানি আসতে পারছে না, কারণ আপ স্ট্রিমে সকল জায়গা কিন্তু দখল হয়ে গিয়েছে। আবহাওয়া অফিস বলছে, পূবালি ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণে স্থানীয়ভাবে একটা বজ্রমেঘের সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই দেশে বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় যে আমরা ফোরকাস্ট সেখানে বলতেছি যে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতে আপনার অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সাথে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা আছে। ধীরে ধীরে দেশের পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। বুধবারও ঢাকা অঞ্চলে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। এই বৃষ্টিপাতটা আপনার আগামী কালকে পর্যন্ত কন্টিনিউ করার আছে এবং তারপরে কিছুটা বৃষ্টি কমে আসবে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। মাদ্রাসায় থামছে না বলাৎকার, ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা। বছরের প্রথমে 4 মাসে এমন ঘটনা 76টি, আর গেল 3 বছরে প্রায় 400। গবেষকরা বলছেন, শিক্ষার্থীরা অপেক্ষাকৃত অসহায় পরিবারের বলে তাদেরকে অনৈতিক কাজে বাধ্য করানো হয়। মাদ্রাসা নির্যাতন নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। আমরা যখন এই নরক যন্ত্রণায় ভুগি তখন মানে নিজেকে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ দেখতে পাই না। মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া এই ব্যক্তি কক্সবাজার জেলার বাসিন্দা। শৈশবে মাদ্রাসার ছাত্রাবস্থায় শিকার হন বলাৎকারের। মাদ্রাসা বদলেও রেহাই পাননি। আরও 2টি মাদ্রাসায় শিকার হন যৌন নির্যাতনের। দীর্ঘ 2 দশক এটা আমি নিজেও যেটার ভিকটিম, এবং আমার সচক্ষে বহু আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের ক্লাসমেট যারা এবং ছোট ভাই ব্রাদার সবাই হলো যৌন নির্যাতন শিকার হয়েছে। বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার অনেকেই এখন মুখ খুলছেন। মাদ্রাসা শিক্ষক দ্বারা প্রতিদিন যে পরিমাণ ধর্ষণ, হত্যার ঘটনা ঘটছে তার সংখ্যা রীতিমতো আতঙ্কজনক, যার অল্পই প্রকাশ পায়। মাদ্রাসায় নির্যাতন বিরোধী মঞ্চের পরিসংখ্যান বলছে, এবছর এপ্রিল পর্যন্ত সারা দেশের আবাসিক মাদ্রাসাগুলোতে ধর্ষণ নির্যাতনের ঘটনা ঘটেছে 76টি। মাদ্রাসায় নির্যাতন বিরোধী মঞ্চের মুখপাত্র বলছেন, মাদ্রাসাগুলোর বেশিরভাগ আবাসিক হওয়া এবং শিক্ষার্থীরা অপেক্ষাকৃত অসহায় পরিবারের বলে তাদেরকে অনৈতিক কাজে বাধ্য করানো হয়। কোরআনের অপব্যাখ্যা দিয়েও কোমলমতিদের নির্যাতন করে শিক্ষকরা। যখন একটা শিশু তাকে গিয়ে জোর করছেন, বাধ্য করছে এই কাজগুলো করার জন্য, না হলে তার উপরে নেমে আসছে অমানবিক শারীরিক নির্যাতন, এটা নিঃসন্দেহে একটা মানসিক বিকৃতি। শুধু ধর্ষণ নির্যাতনই নয়, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে গড়ে তোলা হয় ভিন গ্রহের বাসিন্দাদের মতো করে। ভিন্ন মত, ভিন্ন ধর্ম, এমনকি রাষ্ট্রবিরোধী ভাবনা মগজে ঢুকিয়ে বানানো হয় জঙ্গিবাদী। ইসলাম যে শান্তির ধর্ম আমরা বলছি, তো সেটাকে আপনি মাদ্রাসায় কি সেটা শেখাচ্ছেন?
আপনি মাদ্রাসা শেখাচ্ছেন ইসলাম হচ্ছে সন্ত্রাসের ধর্ম। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ এই লেখক গবেষকের। ধর্ষণ ও বলাৎকারকে আইনের আলাদা আলাদা ধারায় বিভক্ত করায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলেও অভিযোগ তার। কথা বলা হয়েছে একমুখী শিক্ষা যদি নাও করা যায় এখন আপাতত, এদেরকে মূলধারায় আনতে অসুবিধাটা কোথায়? মূলধারা শিক্ষায় তাদের ফিরিয়ে আনা না হলে হুমকিতে থাকবে দেশের বৃহৎ এই জনগোষ্ঠী। দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের 3 জনের একজন মাদ্রাসায় আসে বলে রাষ্ট্রীয় উদ্যোগে এসব জঞ্জাল পরিষ্কার করার দাবি তার। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো প্রাথমিক দায়িত্ব স্বরাষ্ট্র, তারপর সেখানে শিক্ষা মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে, সংস্কৃতি মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে, আইটি মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সিলেট ও চট্টগ্রামে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। আতঙ্কিত না হয়ে সতর্ক অবস্থান ও দুর্যোগ ব্যবস্থাপনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন মানিক শিকদার। দুদিন মোট 6 বার মৃদু ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। এ নিয়ে আতঙ্কে সারা দেশের মানুষ। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির পরিচালক ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার। তার গবেষণা মডেল বলছে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মার 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থান বাংলাদেশের, আর 2 দিকে ভূগঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে। তাই গত 2 দিনের ভূকম্পন বড় মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গত 1000 বছরে বড় ধরনের ভূমিকম্প হয় নাই, অর্থাৎ এইখানে যে সঞ্চিত শক্তি সেটা বের হয় নাই। একইভাবে এই ডাউকি ফল্টের পূর্ব প্রান্তে কিন্তু গত 500 বছরে ভূমিকম্প হওয়ার মতো ইতিহাস নেই। তার মানে পূর্ব প্রান্তে শক্তি জমা হয়ে রয়েছে এবং সেখানেও 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প এখানে সংঘটিত হতে পারে। এই অঞ্চলে গত কয়েক শতাব্দীতে একাধিক বড় মাপের ভূমিকম্প হয়েছে, কিন্তু ডাউকি ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চল আর ভারতের ত্রিপুরা বেল্টে গত 500 থেকে 1000 বছরে বড় কোনো ভূমিকম্প হয়নি। দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের ভূ অভ্যন্তরে শক্তি সঞ্চয় হওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এখানে অতীতে যে আর্থকোয়েকগুলো সেগুলো ইন্ডিকেট করছে যে এখানে আবার 100-150 বছরের সাইকেল যেটা হয়ে গেছে অলমোস্ট, এই সাইকেলে কিন্তু 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট চরম ঝুঁকিতে আছে। মাত্র 5 থেকে 6 মাত্রার ভূমিকম্প হলে ভেঙে পড়তে পারে রাজধানীর বেশিরভাগ দুর্বল অবকাঠামো। অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত এবং ঘনবসতিপূর্ণ একটা বাংলাদেশের রাজধানী, সেখানে এর বিরূপ প্রতিক্রিয়া হবে এবং বিপুল ক্ষয়ক্ষতি হবে। তারপর ভূমিকম্পের পরে যে মানুষকে সাহায্য করার ব্যাপার আছে, মানুষের যে বাসাবাড়ি থাকবে না সেই বাসাবাড়ির ব্যবস্থাপনার যে ব্যাপারটা আছে, সেটার জন্য কিন্তু আমাদের অনেক ট্রেনিং এবং ইমাজিনেশন ক্যাপাসিটিটা অবশ্যই বাড়াতে। তবে আতঙ্কিত না হয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই কারণে মহড়া কোনো বিকল্প নেই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকছে। দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে হত্যা, করাইল বস্তিতে খুনের ঘটনায় প্রথম স্ত্রী গ্রেফতার। টেকসই উন্নয়নের প্রতিবন্ধকতা তামাক আইন কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। রাজধানীর মহাখালী করাইল বস্তিতে খুন হওয়া ময়না মিয়াকে নৃশংসভাবে খুন করেছে তারই প্রথম স্ত্রী ফাতেমা খাতুন। দুপুরে জেএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে স্বামীকে 6 টুকরা করে ফাতেমা। এই ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী নাসরিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। এভাবেই নিজ হাতে স্বামীকে হত্যার বর্ণনা দেয় সিএনজি চালক ময়না মিয়ার খুনি তার প্রথম স্ত্রী ফাতেমা খাতুন, যার সাথে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় কেটেছে দাম্পত্য জীবন।
10 ও 6 বছরের 2 সন্তানের জননী ফাতেমা দাম্পত্য কলহের জেরেই স্বামীকে হত্যা করেছে। গত শুক্রবার রাতে জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করা হয় ময়না মিয়াকে। শনিবার ছুরি দিয়ে কেটে তাকে হত্যার কথা বলছে প্রথম স্ত্রী। এদিকে দ্বিতীয় স্ত্রী নাসরিন আক্তারের অভিযোগের ভিত্তিতে দুদিনের অভিযানে উদ্ধার করা হয় হাত, পা, মাথাসহ ময়না মিয়ার মরদেহের 6টি অংশ। অচেতন করে প্রথম তার মাথাটা কাটে, তারপর এবং এগুলি মাথা তারপর হাত পা কাটার উদ্দেশ্যটা ছিল তাকে গুম করে ফেলা, যাতে আর তাকে কেউ খুঁজে না পায়। হাত পাটা ফেলে দিয়ে গেছে হলো এনা যে শিল্পাঞ্চল থানা মহাখালী থেকে এখানে, আর ভুঁড়িটা অর্ধেকটা করে সেটা ফেলে দিয়ে গেছে হলো বনানীতে, আর মাথাটা সে কেটে পলিথিনে করে বনানী 11 নম্বর ব্রিজের পাশে ফেলে দেয়। প্রাথমিক তদন্তে এই ঘটনা ফাতেমা একাই ঘটিয়েছে বলে দাবি পুলিশের। তবে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। তদন্ত তো চলছে, আরও যদি একসাথে কেউ থাকে সেটা তদন্ত বের হয়ে আসবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারতে তরুণী নির্যাতন ভিডিও ভাইরাল ও আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূল হোতা আশরাফুল মণ্ডল ওরফে বস রাফি সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাফি 8 বছরের 500 নারী ভারত ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে পাচারের কথা স্বীকার করেছে। এছাড়া ভারতে গ্রেফতার হওয়া টিকটক হৃদয়ের মাধ্যমে নারী সংগ্রহ করত রাফি। পরে বেনাপোল সীমান্ত দিয়ে পাচার করে বেঙ্গালুরুতে নিজস্ব সেফ হাউসে নিয়ে আটকে রাখা হতো বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নারী পাচার চক্রের মূল হোতা মোহাম্মদ আশরাফুল ইসলাম ওরফে বস রাফিকে গ্রেফতার করে গত 5 বছর যাবৎ সে এই ধরনের নারী পাচার চক্রের সাথে সে জড়িত। প্রায় 5 শতাধিক নারীকে বিভিন্নভাবে সে পার্শ্ববর্তী দেশে পাচার করেছে। বর্তমান সময়ে দেশের গণমাধ্যমগুলোতে ব্যক্তি স্বার্থের সংবাদ প্রচারিত হতে দেখা যায়, যা কখনোই কাম্য নয় বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার 52তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, ব্যক্তি স্বার্থে গণমাধ্যম ব্যবহার হওয়া অনুচিত। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানের থেকে বর্তমানে 45% বেশি ধনী, যেখানে স্বাধীনতার পর পাকিস্তান ছিল 70% বেশি ধনী। এছাড়া অনেক সূচকেই বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে গেছে বলেও জানান মন্ত্রী। ব্যক্তিগত অ্যানিমোসিটির কারণে অনেক সংবাদপত্রে বা এমনকি টেলিভিশনেও অনেক সময় অনেক সংবাদ পরিবেশিত হয়, যেটি কখনো কাম্য নয়। কারণ কোনো সংবাদপত্র কারো ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য ব্যবহৃত হওয়া অনুচিত। কোনো গণমাধ্যম কারো ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হওয়া অনুচিত। গত 10 বছরে দেশে দুধের উৎপাদন বেড়েছে 4 গুণের বেশি। 2009-10 অর্থ বছরে দেশে দুধের উৎপাদন ছিল 23.70 লাখ টন, যা 2019-20 অর্থ বছরে উন্নীত হয়েছে 106.80 লাখ টনে। উৎপাদিত দুধের 90% আসে গরু থেকে। বিশ্ব দুগ্ধ দিবসের এক অনুষ্ঠানে সুস্থ এবং মেধাবী জাতি গড়তে দুধ খাওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজল করিম। মাহমুদ হাসানের রিপোর্ট। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাঙালির চিরায়ত এমন প্রবাদ বাস্তবায়নে কাজ করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দেশের সব মানুষের দুধের চাহিদা মেটাতে এই মন্ত্রণালয় প্রতিদিন উৎপাদন করছে প্রায় 107 লাখ টন দুধ। দেশে 90% দুধ আসে গরু থেকে, 8% আসে ছাগল থেকে এবং 2% আসে মহিষ থেকে। এই জন্য সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় 14 লাখ ফার্ম। 1989-90 থেকে 2001-2 অর্থ বছর পর্যন্ত দুধের উৎপাদন বৃদ্ধির হার 2.4%। 2009-10 থেকে 2019-20 অর্থ বছরে 16.44%। দেশের বর্তমান চাহিদা 152 লাখ টন দুধ, আর এ চাহিদা পূরণ করতে আরও 2 থেকে 3 বছর লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। আগামী 2-3 বছরের ভিতরে একজন মানুষের জন্য 250 মিলি দুধ, অর্থাৎ আমরা দুধ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বিশ্ব দুগ্ধ দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই শিল্পের উন্নয়নের জন্য যা যা করণীয় তা করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজাউল। বেসরকারি উদ্যোক্তাদের বিশেষভাবে আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসেন।
আমরা সকল প্রকার সহযোগিতা দেব। আর আমাদের কর্মকর্তা সহ যারা বিভিন্নভাবে স্টেক হোল্ডার আছেন তাদেরকে বলবো, লেট আস ওন ইট। বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরতে এবং দৈনন্দিন খাদ্য তালিকায় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্তকরণের উৎসাহ দিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। (2021-22) অর্থ বছরের 17,38,716 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 16 লাখ টাকার উপরে, আর উন্নয়ন বাজেটের আকার 11 লাখ টাকা। সামাজিক নিরাপত্তা, বেষ্টনী, শিক্ষা, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে অর্থনীতি নিয়ে কাজ করা এই সংগঠনটি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি করোনার ক্ষতি উত্তরণে অর্থনীতি সমিতির এই বিকল্প বাজেট। অনলাইন সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর আবুল বারাকাত। দাবি করা হয়, দেশে অপ্রদর্শিত অর্থের পরিমাণ অন্তত 88 লাখ কোটি টাকা। এছাড়া বিশাল অঙ্কের অর্থ মৌলবাদী কর্মকাণ্ডে ব্যবহার হয় বলে দাবি করেন তিনি, আর তুলে ধরেন অর্থ পাচারের বিষয়টিও। প্রথমত একটি ভূমিকা অর্থনীতি পুনরুদ্ধারে বড় আকারের বাজেটের প্রয়োজনীয়তার কথা বলছে অর্থনীতির সমিতি। তাই 2021-22 অর্থ বছরের জন্য 17 লাখ কোটি টাকার বিকল্প বাজেট দিয়েছে সংগঠনটি। তার ফলে আমরা আসন্ন 2021-22 অর্থ বছরের জন্য যে বিকল্প বাজেট প্রস্তাব করছি তার মোট আকার 17,38,716 কোটি টাকা। করোনার কারণে কমপক্ষে 3.5 কোটি মানুষ আয় বৈষম্যের শিকার বলেও মন্তব্য করেন ডক্টর আবুল বারাকাত। কালো টাকা ও পাচারকৃত অর্থ আদায় করে বাজেট অর্থায়নে ব্যবহারের পরামর্শ তার। সামাজিক নিরাপত্তা কল্যাণ, এটা সরকারি বরাদ্দ এখন 24,950 কোটি টাকা মোট। আমরা প্রায় 11 কোটি বাড়িয়েছি, 3,30,900 কোটি টাকা। অর্থায়নে কোনো বৈদেশিক ঋণের প্রয়োজন হবে না। সুদ আসল সহ বৈদেশিক ঋণ থেকে মুক্ত হওয়ার পক্ষে আমাদের অবস্থা। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে 3,30,900 কোটি টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি প্রবীণ হিতৈষী বিভাগ গঠন ও সার্বজনীন পেনশন চালুর প্রস্তাবও দিয়েছে অর্থনীতি সমিতি। 437 কোটি টাকা সমপরিমাণ কালো টাকা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজি অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করছে তামাক। তামাকজনিত মৃত্যু ও অসুস্থতার কারণে অনেক পরিবারকে দারিদ্র্যের সাথে লড়াই করতে হচ্ছে। ফলে তামাকের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণে এ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসানের রিপোর্ট। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে কাজ করছে বাংলাদেশ, যেখানে দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল সহ সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো 17টি লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। আর এসব লক্ষ্য অর্জনে 169টি পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। কিন্তু নির্দিষ্ট সময়ে এসডিজি অর্জনে দেশকে তামাকমুক্ত করা জরুরি। 2040 সালের মধ্যে সরকারের লক্ষ্য এমনটাই। এছাড়া 2005 সালে প্রণীত ও 2013 সালে সংশোধিত ধূমপান ও তামাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা হচ্ছে। কিছু সুফলও মিলেছে তাতে। 2018 সালে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে তামাকের ব্যবহার 35.3% নেমে আসে। 2009 সালে যা ছিল 43.3%। তামাক বিরোধীরা বলছেন, তামাকদ্রব্য নিয়ন্ত্রণের বর্তমান গতি অব্যাহত থাকলে তামাকের ব্যবহার হয়তো কিছুটা কমবে, কিন্তু 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে না। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করার জন্য মূল বিষয় হচ্ছে এর যে 3 নম্বর যে ধারাটি আছে সেখানে আছে যে নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ অসংক্রামক ব্যাধির যে তাতে যে মৃত্যু তার 1/3 নামিয়ে আনা। এবং আপনারা জানেন যে অসংক্রামক ব্যাধি বা রোগগুলো হওয়ার প্রধানতম কারণ বা অনুষঙ্গ বা ঝুঁকি হচ্ছে তামাক। সুতরাং আমরা যদি এই তামাককে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আসলে আমরা এসডিজি অর্জন করতে পারবো না। এক গবেষণা প্রতিবেদন বলছে, দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা কমপক্ষে 3,78 লাখ। তামাকজনিত মৃত্যু বছরে 1,26,000-এর বেশি। 15 লাখ মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে তামাকের কারণে। ফলে এসব পরিবারকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। দারিদ্র্য বিমোচন বলা হয়েছে এসডিজি 1 নম্বরে, কিন্তু তামাক ব্যবহারজনিত রোগের চিকিৎসায় ব্যয়ের কারণে
আমাদের কিন্তু সেটা হচ্ছে না। আর লক্ষ্যমাত্রা 8 যেটা তামাক ব্যবহারের কারণে কার্যক্রম মানুষের বিরাট অংশ অকাল মৃত্যু পঙ্গুত্বের শিকার হচ্ছে। এইভাবে প্রায় সবই লক্ষ্যমাত্রা পূরণে ব্যাহত হবে। প্রধানমন্ত্রী যে টার্গেটটা আমাদের দিয়েছেন 2040 সালের মধ্যে আমরা তামাক মুক্ত করব, সেটা কিন্তু আমরা করতে পারবো না। বহুজাতিক একটি বড় তামাক কোম্পানিতে সরকারের আংশিক মালিকানা থাকায় সেখানকার পরিচালনা পর্ষদে কাজ করছেন কিছু কর্মকর্তা। তামাক নিয়ন্ত্রণের স্বার্থেই ওই কোম্পানির মালিকানা ও পরিচালনা থেকে সরকারকে সরে আসার পরামর্শ বিশ্লেষকদের। আমলারা সেখানে সদস্য হয়ে কি পরামর্শ তাদের দেন? তাদের ব্যবসাটা আরো ভালো করার জন্য নাকি ব্যবসাটা না করার জন্য? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। ফিরে এসে যা থাকছে। মেগা প্রকল্পে বরাদ্দ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করার তাগিদ। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতির পর তেল আবিবে দূতাবাস খুলেছে আরব আমিরাত। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। $60 বিলিয়ন পর্যন্ত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চট্টগ্রাম নতুন কয়েকটি মেগা প্রকল্পের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ রাখার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন সমর ইসলাম। আগামী বছরের মধ্যে বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেলপথ ও চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। যদিও নির্দিষ্ট সময়ের মধ্যে মেগা প্রকল্পগুলো শেষ করা বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলায় এবারের বাজেটে ইতিবাচক প্রতিফলন দেখতে চায় ব্যবসায়ীরা। মেগা প্রজেক্টগুলো যাতে অন টাইম শেষ হোক, এই বাজেটে তার যাতে রিফ্লেক্ট থাকে, সেটা আমরা কিন্তু আশা করি। আমদানি রপ্তানি বাড়াতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। তাই বন্দরের অর্থায়নে 2024 সালের মধ্যেই নতুন বে টার্মিনাল নির্মাণ শেষের তাগিদ দিয়েছে চট্টগ্রাম চেম্বার। 2024 সালে যেহেতু বন্দর তাদের নিজস্ব অর্থায়ন একটা করবে, সেটা যাতে 2024 সালের মধ্যে শেষ করতে পারে এবং আরও 2টা টার্মিনাল যাতে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যেটা হবে সেটাও যাতে হয়। বন্দরের কন্টেনারবাহী গাড়ির চাপে 4 লেনের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশে মাঝে মধ্যে যানজট দেখা দিচ্ছে। আমদানি রপ্তানি আরও বেড়ে গেলে এই মহাসড়কটি সম্প্রসারণ করতে হবে বলে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করছেন। তাই বাজেটে বরাদ্দ রাখারও তাগিদ দেন তারা। আগের তুলনায় সেই সক্ষমতা অনেক বেড়েছে, কিন্তু সেটিকে আরও বহুগুণে বাড়াতে হলে আমাদের সেই ঢাকা চট্টগ্রামের যে রোড আছে সেটিকে 4 লাইনের ক্ষেত্রে কমপক্ষে এটিকে 8 লাইনের ব্যবস্থা করতে হবে। তা আমি আশা করছি যে সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে চট্টগ্রামের দিকে বিশেষভাবে নজর দেবে। চলমান প্রকল্পগুলোর সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারণ এবং বে টার্মিনাল নির্মাণ শেষ হলেই প্রধানমন্ত্রীর $60 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আমেরিকা প্রবাসী এক নারীর আর্থিক সহায়তায় প্রায় 2 মাস পর চালু হলো রংপুর মেডিকেলের কিডনি ডায়ালাইসিস। 6 লাখ টাকার অভাবে বন্ধ ছিল ডায়ালাইসিস ইউনিটের পানি বিশুদ্ধকরণ প্লান্ট। 21 টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রচারিত হলে প্রবাসী ওই নারী 6 লাখ টাকা পাঠিয়ে দেন। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 8 এপ্রিল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটটির পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে ডায়ালাইসিস করাতে না পেরে মারাও যান 20 রোগী। ঢাকা থেকে আসা টেকনিশিয়ানরা জানিয়েছিলেন প্ল্যান্টটি সচল করা সম্ভব নয়, স্থাপন করতে হবে নতুন মেশিন। এই নিয়ে 21 টেলিভিশনে সংবাদ প্রচারিত হলে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারী পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের জন্য 6 লাখ টাকা দেন। প্ল্যান্টটি পুনঃস্থাপনের পর গত সপ্তাহ থেকে আবার শুরু হয় ডায়ালাইসিস। প্রাইভেটে করছি, কিন্তু ওখানে অনেক টাকা খরচ আর কি। এটা চালু থাক, আরো ভালো হোক, আর সেবার মান ভালো হোক। আমরা ডায়ালিসিস দিতে পারতেছিলাম না। গত 22 তারিখ থেকে একজন আমেরিকান প্রবাসী, ওনার নাম সৈয়দা আফরোজা বিউটি, ওনার সহায়তায় আমাদের এই ডায়ালিসিস আবার এই আরোপ্লান মেশিন চালু হয়েছে। এখন আমরা মোটামুটি রোগীদের ভালো সেবা দিতে পারছি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই দাতার প্রতি কৃতজ্ঞতা জানান রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তার আর্থিক সহযোগিতায় এই পানি শোধনাগারটি আবার নতুনভাবে সংস্কার করা হয়। ভালো করার পরেই
আমাদের ডায়ালাইসিসের চিকিৎসা সেবা দেওয়া চলছে। সরকারের পাশাপাশি সমাজের সহৃদয়বান মানুষদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। শতভাগ টিকা কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত করোনা প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে গড়ে তোলা হয়েছে সামাজিক দুর্গ। ভার্চুয়াল অনুষ্ঠানে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। কানাডা সরকার ও ব্র্যাকের আর্থিক সহায়তা 42টি সহযোগী সংস্থা নিয়ে চালু হয়েছে সামাজিক দুর্গ। প্রাথমিকভাবে 1,30 লাখ মাস্ক বিনামূল্যে বিতরণ সহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে প্ল্যাটফর্ম থেকে। ব্র্যাকের নির্বাহী পরিচালক জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে 35টি জেলা নিয়ে হলেও পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে সামাজিক দুর্গের কার্যক্রম। যতদিন না পর্যন্ত আমরা আমাদের দেশের সমস্ত মানুষকে ভ্যাকসিনেট করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এরকম একটা অন এগেন অফ এগেন অবস্থার মধ্যে থাকতে হবে। সো সেটা হয়তো যে রেটে আমরা যাচ্ছি, আগামী 2 বছর আমাদের লাগতে পারে এই পুরো টিকা সবাইকে দেওয়ার ব্যাপারে। তো সেই 2 বছর আমরা যাতে একটা মেকানিজমের মধ্যে চলতে পারি। জানাবো ব্যবসা বাণিজ্যের খবর। চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 14তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। ওই এলাকায় ইসলামী ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় গ্রাহকদের সুবিধার্থে উপশাখার উদ্বোধন করা হয়। দুপুরে ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম আঞ্চলিক প্রধান মোহাম্মদ আজম এই উপশাখার উদ্বোধন করেন। ব্যাংকটির চট্টগ্রামের আমানবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আফসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট AFM ফয়সাল কবির। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকারি প্রকল্পে পরিবেশ ছাড়পত্রের শর্ত শিথিল, নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে প্রধানমন্ত্রী অনুশাসন। করোনায় আরও 41 জনের মৃত্যু, 3 সপ্তাহের সর্বোচ্চ সংক্রমণ। ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজটে ভোগান্তি, শিগগিরই খাল উদ্ধারের অঙ্গীকার মেয়রের। মাদ্রাসায় 3 বছরে 400 হত্যা ধর্ষণ, ধর্মের অপব্যাখ্যা দিয়ে সুযোগ নিচ্ছেন নির্যাতনকারীরা। সিলেট ও চট্টগ্রামে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা, প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।